হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের শতকরা পার্ট 2 নিয়ে। চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1, চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ কত হ্রাস করতে হবে? তাহলে আমরা বলতে পারি চিনির দাম আগে ছিল 100 টাকা কিলো, 25% দাম বৃদ্ধি পাওয়ায় এখন দাম হয়ে গেছে 125 টাকা কিলো। ঠিক আছে, একটি পরিবারের খরচ একই রাখতে ব্যবহার কত কমাতে হবে? এখন দাম থেকে যদি আমরা ব্যবহারে আসতে যাই তাহলে হচ্ছে এর ব্যস্তানুপাত, দামের রেশিওর সাথে ব্যবহারের রেশিও ব্যস্তানুপাত 125 আর 100। এখন আমরা বলতে পারি যখন দাম ছিল 100 টাকা কিলো তখন তারা ব্যবহার করতো 125 কেজি, এখন দাম বৃদ্ধি পাওয়ায় দাম হয়ে গেছে 125 টাকা কিলো, এখন তারা ব্যবহার করে 100 কেজি। বলছে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে আগে করতো 125, এখন করে 100, তাহলে ব্যবহার কত কমাতে হবে? 25 কমাতে হবে। এই 25 ব্যবহার কমাতে হবে। কত থেকে 25 কমাতে হবে? এই 125 থেকে 25 কমাতে হবে। বলছে শতকরা কত ইন্টু 100-এ কত। এটা যদি আমরা কাটাকাটি করি, 5 25-এ 125, 5 দিয়ে যদি 100-কে কাটি, 5 20 100 সমান সমান 20 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বন্ধুরা বুঝতে যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নেবে। বন্ধুরা 1 নম্বর ও 2 নম্বর অঙ্কটি একই টাইপের অঙ্ক, তোমরা 2 নম্বরটাই প্র্যাকটিস করবে। প্রশ্ন নম্বর 3, চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার কত শতাংশ বৃদ্ধি পাবে? প্রশ্নটি আগের মতোই। আমরা এখন আগে দাম ধরি, আমরা দাম ছিল আগে 100 টাকা, এখন দাম হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে? 5%, তাহলে এখন দাম হয়ে গেছে কত? 95 টাকা। এখন দামের থেকে যদি আমরা ব্যবহারে নিয়ে আসতে চাই তাহলে ব্যবহার রেশিও এর ব্যস্তানুপাত, তাহলে আগে 95 কেজি ওরা খেত, এখন খায় 100 কেজি। এখন বলছে খরচ না কমিয়ে, খরচ আগের মতোই থাকবে, তাহলে ব্যবহার কত বাড়াতে হবে? আগে যখন 100 টাকা কিলো ছিল ওরা খাইতো 95 কেজি, এখন 95 টাকা কিলো, এখন ওরা খায় 100 কেজি। তাহলে খরচ যদি আগের মতোই রাখতে চায় তাহলে ব্যবহারটা নিশ্চয়ই বাড়াতে হবে। কত বাড়াতে হবে? 5 কেজি বাড়াতে হবে। এই 5 কেজি ব্যবহার বাড়াতে হবে কত কেজি থেকে? 95 কেজি থেকে। 95 ইন্টু 100-এ কত? শতকরা কত? 5 19-এ 95, 19 দিয়ে যদি আমরা 100-কে কাটাকাটি করি, 5 19-এ 95, 5/19। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5 সমস্ত 5/19। প্রশ্ন নম্বর, বন্ধুরা এখানে 3 ও 4 নম্বর অঙ্কটি একই টাইপের, তোমরা 4 নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবে। প্রশ্ন নম্বর 5, এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? এখানে কার বেতন? এখানে বলেছে এ এর বেতন, একটা এ আর একটা হচ্ছে বি। এ এর বেতন বি এর বেতনের থেকে, যার থেকে বলবে সে তাকে আমরা 100 ধরবো। কার থেকে? বি এর থেকে, তাহলে বি 100। বির থেকে এ কত পার্সেন্ট বেশি? 20%, তাহলে এটা হচ্ছে 120। বি এর বেতন বলছে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত কম? 20 কম। কার চেয়ে কম? বলছে এ এর চেয়ে, তাহলে যার থেকে বলবে সে সবসময় নিচে থাকবে। 120-এর চেয়ে কিন্তু 100-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 6 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 3 দিয়ে যদি 50-কে আমরা ভাগ করি, 3 ষোলো 48, 2/3%। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 16 সমস্ত 2/3%। বন্ধুরা প্রশ্নটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার দেখে নেবে। এই একই টাইপের 5 ও 6 নম্বর অঙ্ক দুটি একই টাইপের, তোমরা 6 নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবে। প্রশ্ন নম্বর 7,
এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। সেম আগের মতোই অঙ্ক, একটু আলাদা। এ এর বেতন আর এখানে হচ্ছে বি এর বেতন। বলছে এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। তাহলে আমরা বি যার থেকে বলবে তাকে আমরা 100 ধরবো। বি এর বেতন 100, এ তার থেকে কত কম? 25% কম। তাহলে এ কত? 75। এখন বলছে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত বেশি? 25 বেশি। কার চেয়ে বলছে? বলছে এ এর বেতনের চেয়ে। এ এর বেতন কত? 75 ইন্টু 100-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি, 3 25-এ 75। 3 দিয়ে যদি 100-কে আমরা ভাগ করি তাহলে হবে 33 সমস্ত 1/3%। 7 নম্বর 8 নম্বর অঙ্ক একই টাইপের, তোমরা 8 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে। প্রশ্ন নম্বর 9, একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% কমিয়ে দেওয়া হলো, মোটের উপর সংখ্যাটি কি হবে? এখানে একটা শর্টকাট অঙ্কটা করানো যায়। আমরা যদি একটা সূত্র মনে রাখতে পারি, অঙ্কগুলোই শর্টকাটে করা যায়। সূত্রটি হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এখানে প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা প্লাস টার্ম ইউজ করব, যদি হ্রাস পায় বা কমে যায় তখন আমরা মাইনাস টার্ম ইউজ করব। তাহলে এখানে শুরু করি, 12% বৃদ্ধি, তাহলে +12, তারপরে 12% কমিয়ে দেয়, -12। এখন প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। আর 12 ইন্টু 12/100। তারপরে এই +12 -12 কাটা যায়, তাহলে এখানে আমরা বলতে পারি 12 গুণ করলে 144/100। এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস। এখন আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1.44% হ্রাস পায়। যেহেতু মাইনাস টার্মে আসছে অ্যান্সারটি, সেহেতু সবসময় হ্রাস হবে। এটাকে আরও শর্ট করে করা যায়, সেটা হচ্ছে যদি একই পরিমাণে বাড়ে এবং একই পরিমাণে কমে তাহলে হচ্ছে সব সময় হ্রাস পাবে। সেক্ষেত্রে n² বা যদি 100 আমরা করে দিই তাহলে একবারে অ্যান্সারটি চলে আসে। তাহলে সেভাবে করি, 12²/100, 12² হচ্ছে 144/100। এটা যদি আমরা পয়েন্ট তুলি তাহলে হলো 1.44। যদি একই পরিমাণে বাড়ে এবং একই পরিমাণে কমে তাহলে সবসময় হ্রাস হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 10, কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নম্বর ছিল? অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি। আমরা সবসময় এই অঙ্কগুলি করার ক্ষেত্রে পাস নম্বরটা নিয়েই করব। পরীক্ষায় 16% নম্বর পেলে পাস করা যায়, তাহলে পাস নম্বর 16%। এটা সমান সমান একজন ছাত্র 55 নম্বর পেয়েছে, 55 নম্বর পেয়ে ফেল করেছে কত নম্বরের জন্য? 25 নম্বরের জন্য। তাহলে আমরা তো বলতে পারি এই 16% মানেই 55 নম্বর প্লাস 25 নম্বর। তাহলে 16% সমান সমান 5 আর 5 10 0, 7 আর 8, 8। তাহলে 1% মানে বাই 16। মোট তো আমাদের 100%, 100-তে কত? এটা যদি কাটাকাটি করি 5 16 80, এর সঠিক উত্তর হচ্ছে 500। যদি অঙ্কটি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটি দেখে নেবে। প্রশ্ন নম্বর 11, পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 বেশি পায়, পরীক্ষায় মোট কত নম্বর ছিল? সেম আমরা 5 নম্বর নিয়েই করব। পরীক্ষায় 5 নম্বর 46% নম্বর প্লাস একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, তাহলে আমরা বলতে পারি
46% নম্বর প্লাস 55 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, সমান সমান একজন ছাত্র 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 বেশি পায়। তাহলে 81 মাইনাস যদি আমরা 15 করে দিই, 81% থেকে যদি 15 নম্বর আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা 5 নম্বর, এটাও 5 নম্বর পেয়ে গেলাম। এখন পার্সেন্টগুলোকে একদিকে করতে হবে। 46% মাইনাস 81%, এবার খালি সংখ্যাগুলিকে যদি আমরা একদিকে নিয়ে যাই, -15 মাইনাস 55, তাহলে আমরা বলতে পারি 6 আছে 11 করতে 5, 4 5, 5 আছে 8 করতে 3, 35% সমান -35% সমান 5 আর 5 10, 6 7, 35% মানে 70, -70, এখন মাইনাসে মাইনাসে আমরা কেটে দিলাম। তাহলে এখন বলতে পারি 35% সমান সমান 70 নম্বর। তাহলে 1% মানে বাই 35, আমাদের মোট নম্বর কত? 100 ইন্টু 100%-এ কত? 35 দিয়ে আমরা যদি 70-কে কাটি 2, তাহলে মোট নম্বর হচ্ছে 200 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল। অঙ্কগুলি যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নেবে। প্রশ্ন নম্বর, বন্ধুরা, এখানে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর অঙ্ক একই টাইপের। তোমরা বাকি অঙ্কগুলি প্র্যাকটিস করবে। যদি করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। প্রশ্ন নম্বর 14, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 4% কমানো হলে ক্ষেত্রফলে কি পরিবর্তন ঘটবে? এই অঙ্কটা করার ক্ষেত্রে, এই টাইপের অঙ্কগুলি করার ক্ষেত্রে সবথেকে ভালো প্রসেস হচ্ছে এই সূত্রটি মনে রাখা, +-x +-y +-x ইন্টু y বাই 100। যদি বৃদ্ধি পায় তখন আমরা প্লাস টার্ম ইউজ করব, যদি হ্রাস পায় তখন আমরা মাইনাস টার্ম ইউজ করব। চলো করি। 10% বৃদ্ধি, তাহলে +10 +10, তারপরে বলছে 4% কমানো, তাহলে -4। এখন প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হয়। 4 ইন্টু 10 বাই 100, এটা যদি এখন আমরা সলভ করি, এখানে থাকলো, এটা যদি আমরা করি, এখান থেকে থাকে শুধু 6 মাইনাস 40/10, এটা হচ্ছে 0.40। 100 দিয়ে আমরা 40কে যদি কাটাকাটি করি 0.40, তাহলে 6 থেকে যদি আমরা 0.40 বাদ দিই তাহলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। এটা হচ্ছে 60, বিয়োগ করলে 60, এখানে অবশ্যই 0 0 ধরতে হবে, পয়েন্টের মাইনাস হচ্ছে 5। তো সঠিক উত্তর হচ্ছে 5.60% বৃদ্ধি পাবে, 5.60% বৃদ্ধি পাবে। ওকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখবে। মেন কথা, সূত্রটি যদি আমরা মনে রাখি তাহলে এই অঙ্কগুলি আমরা ইজিলি করতে পারবো। এই টাইপের হচ্ছে 14 নম্বর অঙ্ক, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক, 21 নম্বর অঙ্ক, 22 নম্বর অঙ্ক, 23, 29, এগুলি সব একই টাইপের অঙ্ক। তোমরা যদি একটি অঙ্ক ভালো করে বুঝে থাকো তাহলে বাকিগুলি সলভ করতে পারবে ইজিলি। চলো পরেরটা যাই। 20 নম্বর, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 12% কমানো হলো, তাহলে আমরা এই -12 দিয়ে দিই, -12, এবং প্রস্থ 12% বৃদ্ধি করা হলো, তাহলে +12। প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হবে। 12 আর 12 গুণ করলে 12 স্কোয়ার 144/100। দেখো এটা কত ইজিলি করা যায়। এই +12 -12 কাটা গেল, এই 100 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে একটা পয়েন্ট তুলে দিলেই হয়ে গেল, তাহলে -1.44% হ্রাস পাবে। ঠিক আছে, সূত্রটি তোমরা ভালো করে আয়ত্ত করো, তাহলে এই টাইপের সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে। এই টাইপের অঙ্ক কিন্তু যে কোনো এক্সামে 1টি 2টি করে থাকবেই। প্রশ্ন নম্বর 24,
আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি হলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? সেম এই টাইপের অঙ্ক আমরা আগে করেছি। 20% বৃদ্ধি মানে আগে ছিল 100, এখন বেড়ে কত হয়েছে? 120। ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? কত কমাতে হবে? যদি আমরা এই 100 রাখতে চাই তাহলে এটা কত কমাবো? 20 কমাতে হবে। কত থেকে 20 কমাতে হবে? 120 থেকে কমাতে হবে। কিন্তু শতকরা 100-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি 6 দিয়ে যদি 100কে আমরা ভাগ করি 6 16 সমস্ত 2/3%। অঙ্কটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার ভিডিওটি দেখে নেবে। একটি জমির দৈর্ঘ্য 20% কমানো হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? সেম অঙ্ক। জমির দৈর্ঘ্য আগে ছিল 100, এখন কমে কত হয়েছে? 80। এখন ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? কত বৃদ্ধি করতে হবে? 20 বৃদ্ধি করতে হবে। কত থেকে বৃদ্ধি করতে হবে? নিশ্চয় 80 থেকে বৃদ্ধি করতে হবে। কিন্তু 100-এ কত? এটা যদি আমরা কাটাকাটি করি 4 4 25-এ 100 সমান সমান 25%। নেক্সট প্রশ্ন 26। একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। শতকরা কতজন ইংরেজি ও অঙ্ক পড়ে না? ঠিক আছে, এটা ইজিলি। এই অঙ্কটা শর্টকাট করার জন্য একটা ট্রিক্স, a প্লাস বি মাইনাস উভয় এটা করার পর -100 থেকে করে দিলে অঙ্কটা অ্যান্সার বের হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এখানে শতকরা ইংরেজিতে পড়ে 42 প্লাস শতকরা অঙ্কে পড়ে হচ্ছে 36 মাইনাস উভয় বিষয়ে পড়ে কত? 15 -100। এটা যদি এখন আমরা সলিউশন করি 6 আর 2 8 7 78 -15 -100। 78 থেকে যদি আমরা 15 বাদ দিই 5 আছে, 8 করতে 3 6 63 -100। সঠিক উত্তরটি হচ্ছে 63 63 -100 যদি আমরা করি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 37%। 37% শতকরা কতজন ইংরেজি ও অঙ্ক পড়ে না? এটা হচ্ছে 37%। এই অঙ্কটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে বুঝি। এখানে যারা আছে তারা ইংরেজি পড়ে, এখানে যারা আছে তারা অঙ্ক পড়ে। ইংরেজি পড়ে 42, অঙ্ক পড়ে 36, আর উভয় বিষয়ে পড়ে কত? উভয় বিষয়ে পড়ে 15 জন। তাহলে আমাদের অঙ্ক আর ইংরেজি যোগ করে উভয় বিষয় মানে কি? এদের মধ্যে কেউ অঙ্কও পড়ে আবার কেউ ইংরেজিও পড়ে। তাহলে এইটা আমাদের বাদ দিতে হবে। তাহলে শুধুমাত্র অঙ্ক আর ইংরেজি পাবো। তাহলে হচ্ছে এই দুটো যোগ করে মাঝখানেটা থেকে বিয়োগ করে দাও। 6 আর 2 হচ্ছে 8, 4 আর 3 7, 78 -15 উভয়। এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 5 8 করতে 3, 1 আছে 7 করতে 6, তাহলে 63 জন হচ্ছে উভয় বিষয়ে পড়ে। 63 জন এমন ছাত্র রয়েছে যারা পড়াশোনা করে। তাহলে কত পার্সেন্ট করে না? মোট ছাত্র তো ছিল 100%। তাহলে 100% থেকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে 3 আছে 10 করতে 7, 6 7, 7 আছে 10 করতে 3, 37% ছাত্র পড়ে না। একদম ভালো ওয়েতে বোঝানো আছে। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার করে দেখে নেবে। প্রশ্ন নম্বর 27। 46% ছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এবং 25% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে। তাহলে কত শতাংশ উভয় বিষয়ে পাশ করে? সেম আমরা ডায়াগ্রামের মাধ্যমে এটাও করি। এটা অঙ্ক, এটা হচ্ছে ইংলিশ। অঙ্কে কত? অঙ্কে 46, ইংরেজিতে কত? 29, আর
উভয় বিষয়ে কত আছে 25। তাহলে সেম প্রসেস আমরা করি, এই দুটো যোগ করে মাঝখানেরটা থেকে বাদ দিয়ে দিই। 9 6 15 5 4 2 6 7 75 মাইনাস 25 সমান সমান 50। মোট 50 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে ওরা বলছে উভয় বিষয়ে কতজন পাশ করে। তাহলে মোট ছাত্র ছিল তো আমাদের 100 জন, 100 থেকে বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে 50 জন পাশ করে, 50 জন পাশ করে। এটাকে যদি আমরা আবার ওই ফরম্যাটে নিয়ে যাই, এ প্লাস বি মাইনাস উভয় বিষয় -100 যদি করে দিই, তাহলে একবারে আমরা উত্তর পেয়ে যাবো। ধরলাম 46, এ 46 প্লাস বি হচ্ছে 29, সি হচ্ছে 25 মাইনাস 100। এখান থেকে যদি আমরা এখন প্লাস করি, এটা হচ্ছে 75 মাইনাস 25 মাইনাস 100, এটা করলে আমাদের অ্যান্সার আসবে 50। এইভাবে করলে একবারে আমরা উত্তর পেয়ে যাব। ডায়াগ্রামে করলে অ্যান্সারটা ঘুরে দিতে হবে। বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার করে দেখে নেবে। প্রশ্ন নম্বর 28, 80% ইংরেজিতে পাশ করে, 85% গণিতে পাশ করে, 75% উভয় বিষয়ে পাশ করে। যদি 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে আমাদের উভয় বিষয়ে ফেল করাগুলি আগে বের করতে হবে। যেহেতু বলা আছে 40 জন উভয় বিষয়ে ফেল করে, চলো আমরা আগের মতো ডায়াগ্রামে করি। 80% ইংরেজিতে পাশ করে, 85% ম্যাথে পাশ করে, 75% উভয় বিষয়ে পাশ করে। তাহলে সেম প্রসেস, এইটা আমরা যোগ করে মাঝখানেটা থেকে বিয়োগ করে দিই। 8 8 16 160, 80 প্লাস 85 মাইনাস 75। এইটা যদি আমরা করি, এখান থেকে এটা বাদ দিলে 80 প্লাস 10 হচ্ছে 90। মোট 90 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে। তাহলে পাশ করে না কতজন? তাহলে পাশ করে যদি আমরা 100 থেকে বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা পেয়ে যাবো পাশ করে না হচ্ছে 10%। পাশ করে না 10%। তাহলে ওরা বলছে পাশ করে না 10% আমাদের হিসেবে, ওরা বলছে 10% না, 40 জন ছাত্রছাত্রী ফেল করেছে। তাহলে আমরা বলতে পারি এই 10% মানে 40, 1% মানে কত বাই 10। তাহলে মোট ছাত্র কত আমাদের 100% ইন্টু 100তে কত। এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে মোট ছাত্র ছিল 400 জন। প্রশ্ন নম্বর 30, একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত খায়, 50% রুটি খায়, 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়। তাহলে ওই শহরের কত শতাংশ মানুষ ভাত ও রুটি খান না? সেম এটাও আমরা ডায়াগ্রামের মাধ্যমে করি। এটা হচ্ছে ভাত খায় যারা, এটা হচ্ছে যারা রুটি খায়, এটা এই মাঝখানেরটা হচ্ছে যারা ভাত ও রুটি দুইটাই খায়। তাহলে ভাত খায় কত 60%, রুটি খায় কত 50%, ভাত ও রুটি উভয় খায় 20%। তাহলে সেমভাবে আমরা করি 60 প্লাস, মানে 60-এর দুটো যোগ করে মাঝখানেরটা থেকে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? কারণ এইখানে শুধু আছে ভাত খায়, এইখানে শুধু আছে রুটি খায়, কিন্তু এই মাঝখানে ভাত ও রুটি দুইটাই আছে, এই জন্য এটা আমরা বিয়োগ করে দেবো। 60 50 মাইনাস 20, মেন কথা এটা আমরা 100 থেকে সবসময় বিয়োগ করতে হয়। যেহেতু খান না বলে দিয়েছে, তাই আমরা 100 দিয়ে সবসময় গুণ করি, বিয়োগ করি। বিপরীতে চাইলে আমরা বিয়োগ করি, কিন্তু যদি বলতো কত খায়, তাহলে আমরা এইখান থেকে সলিউশন করে যেটা বের হইতো সেটা হয়ে যেত ওর অ্যান্সার। তাহলে 5 6 11 110 মাইনাস 20 মাইনাস 100, এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 90 মাইনাস 100। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 10% ভাত ও রুটি খায় না। 10% ভাত ও রুটি খায় না। খায় না কত পার্সেন্ট? 10%। এই ছিল চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের শতকরা পার্ট 2 এর অঙ্কগুলি। অঙ্কগুলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটি আরেকবার ভালো করে দেখে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে গ্রো করার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, পাশে থাকবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।